বন্ধুরা, বাংলা একটা প্রবাদ আছে না, গায়ে মানে না আপনি মোড়ল। অর্থাৎ কেউ পাত্তা দিচ্ছে না, অথচ নিজেই নিজেকে বড় নেতা বলে জাহির করছে। আমেরিকা আর ইরানের চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের বর্তমান অবস্থাটাও ঠিক এমনটাই। হঠাৎ করেই তারা দাবি করে বসেছে যে এই দুই শক্তিশালী দেশের মধ্যে নাকি তারা মধ্যস্থতা করছে। কিন্তু এর সত্যতা ঠিক কতটা? আদৌ কি আমেরিকা বা ইরান পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিয়েছে, নাকি তারা নিজে থেকেই এগুলো বলছে? এরই পাশাপাশি আন্তর্জাতিক মহলে ঘটেছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। সদ্য 900 কেজির এক দানবীয় বাংকার ব্লাস্টার বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিন্তু কোথায় ফেলা হলো এই শক্তিশালী বোমা? এর ফলে ঠিক কি ক্ষতি হয়েছে আর কিভাবে ঘটলো এই পুরো ঘটনা? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত জ্বলন্ত প্রশ্নের উত্তর খুঁজব। আমরা জানার চেষ্টা করব মাটির কয়েকশো ফুট নিচে তৈরি সুরক্ষিত বাংকারগুলো ধ্বংস করতে এই বাংকার ব্লাস্টার বোমার পেছনের বিজ্ঞান ঠিক কতটা ভয়ঙ্কর, আমেরিকার ভেতরের আসল অবস্থাটা এখন কতটা সঙ্গীন, আর কেনই বা এই পরিস্থিতিতে পাকিস্তানের মতো দেশের মধ্যস্থতা করার চেষ্টা একেবারেই অর্থহীন। সমস্তটা নিয়ে আলোচনা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে যে আমেরিকা হঠাৎ করে কেন এই বিশেষ ধরনের বোমার ব্যবহার করলো। আসলে ইরান খুব ভালোভাবেই জানতো যে আজ হোক বা কাল তাদের উপর একটা বড় সড় সামরিক আক্রমণ আসবেই। দীর্ঘদিন ধরে তাদের উপর যে অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছিল, তার মোকাবেলা করতে ইরান গত প্রায় 20 বছর ধরে এক অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেছে। তাদের গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি অফিস, নিউক্লিয়ার রিসার্চ সেন্টার এবং অত্যাধুনিক মিসাইল ভান্ডারগুলো তারা মাটির অনেক গভীরে অত্যন্ত শক্ত কংক্রিটের বাংকারের ভেতর লুকিয়ে রেখেছে। এর ফলে একটা বড় সুবিধা হলো ওপর থেকে উন্নত প্রযুক্তির স্যাটেলাইট দিয়েও এদের সঠিক অবস্থান খুব সহজে বোঝা যায় না। আর দ্বিতীয়ত, সাধারণ বোমা দিয়ে এই মাটির নিচের দুর্গমগুলোর কোনো ক্ষতি করা প্রায় অসম্ভব। সাধারণ সামরিক বোমাগুলো সাধারণত মাটির ওপরে বা সামান্য গভীরে বিস্ফোরিত হয়ে থাকে, যা এত নিচে থাকা পরমাণু কেন্দ্রগুলোর টিকিও ছুঁতে পারে না। আর ঠিক এই জায়গাতেই আমেরিকার তুরুপের তাস হয়ে উঠে আসে বাংকার ব্লাস্টার বোমা। এই বোমাগুলোর কাজ করার বৈজ্ঞানিক ধরনটা শুনলে আপনারা অবাক হবেন। এই বাংকার ব্লাস্টার যখন যুদ্ধ বিমান থেকে ফেলা হয়, তখন সেটা মাটিতে পড়েই সাথে সাথে বিস্ফোরিত হয় না, বরং এর প্রাথমিক লক্ষ্য থাকে মাটি ভেদ করে ভেতরে ঢোকা। প্রচণ্ড গতিতে নিচে নেমে এরা প্রথমে একটা বিশাল গর্ত তৈরি করে এবং প্রায় 60 ফুট বা তারও অনেক বেশি গভীর পর্যন্ত মাটির ভেতরে ড্রিল করে ঢুকে যায়। এরপর মাটির সেই গভীর অন্ধকারে পৌঁছানোর পর এরা দ্বিতীয়বারের জন্য এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। এর ফলে মাটির নিচে থাকা যতই শক্ত বাংকার হোক না কেন, তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইস্পাহানের মতো সুরক্ষিত স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রয়োজনে 900 কেজির মতো বাংকার ব্লাস্টার বোমা ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে, এটাই বিশ্লেষকরা মনে করছেন। উদ্দেশ্য একটাই, মাটির নিচে থাকা ইরানের পরমাণু প্রকল্পের একেবারে শিকড় উপড়ে ফেলা। এবার আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে আমেরিকা হঠাৎ করে এত মরিয়া হয়ে উঠল কেন? কেন তারা এত চরম একটা পদ বেছে নিচ্ছে? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে খোদ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতির মধ্যে। যুদ্ধের একটা বিশাল বড় নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই আমেরিকার সাধারণ মানুষের উপর পড়েছে। আমেরিকাতে গ্যাসের দাম ওঠানামা করছে, যা অনেক সময় সাধারণ মানুষের উপর চাপ তৈরি করছে। আমাদের দেশে যেমন দৈনন্দিন জীবনে পেট্রোল বা ডিজেল খুবই জরুরি, আমেরিকাতেও ঠিক তেমনটি। গাড়ি চালানো থেকে শুরু করে রান্না করা এবং বিদ্যুৎ উৎপাদন, প্রায় সব কিছুতেই গ্যাসের একটা বিশাল ভূমিকা রয়েছে। এই অর্থনৈতিক অস্থিরতার ফলে আমেরিকার মধ্যবিত্ত সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের ভেতরের এই চরম অর্থনৈতিক চাপ সরাসরি গিয়ে পড়েছে বর্তমান সরকারের উপর। যে কোনো দেশের নেতৃত্বের কাছেই তাদের অভ্যন্তরীণ রাজনীতি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেশের মানুষ যখন চরম আর্থিক সংকটে ভোগে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করে, তখন শাসক দলের উপর একটা বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়, যেভাবেই হোক এই যুদ্ধটাকে দ্রুত শেষ করার জন্য। আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েনের প্রস্তুতি রেখেছে। কিন্তু ইরানের মাটিতে নেমে সরাসরি পদাতিক যুদ্ধ করাটা আমেরিকার সেনার জন্য মোটেও সহজ কোনো কাজ হবে না। কারণ ওই ভূখণ্ড, ওই দুর্গম পাহাড়ি রাস্তা, অলিগলি, সুড়ঙ্গ আর বাংকারগুলো ইরানের সেনার নিজেদের হাতের তালুর মতো চেনা। সেখানে যদি আমেরিকার সেনারা ঢুকে পড়ে এবং ব্যাপকভাবে প্রাণ হারায়,
তবে আমেরিকার সরকারের পক্ষে নিজেদের দেশের মানুষের কাছে জবাবদিহি করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। আর ঠিক সেই চরম মুহূর্তে নিজেদের দেশের সেনার প্রাণ বাঁচাতে, ক্ষমতা ধরে রাখতে এবং যুদ্ধ দ্রুত শেষ করতে কিছু বিশ্লেষক আশঙ্কা করেন যে পরিস্থিতি চরমে পৌঁছলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও পারমাণবিক অস্ত্র ব্যবহার অত্যন্ত অস্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ, এই পারমাণবিক আক্রমণের বিষয়টা যে কোনো মন গড়া গল্প বা ভিত্তিহীন গুজব নয়, তার প্রমাণও কিন্তু আন্তর্জাতিক স্তরে মিলতে শুরু করেছে। কিছু সোশ্যাল মিডিয়া সূত্রে এমন দাবিও সামনে এসেছে যে আন্তর্জাতিক মহলে পারমাণবিক উত্তেজনা বাড়ছে। যদি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। বন্ধুরা, চায়ের দোকানে বসে কোনো সাধারণ মানুষের কথা বলা নয় এটা, বরং আন্তর্জাতিক মহলে থাকা বিশেষজ্ঞদের এই আশঙ্কা প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু একটা ঘনীভূত হচ্ছে যা যে কোনো মুহূর্তে একটা মহা বিপর্যয় ডেকে আনতে পারে। এই চরম উত্তেজনার মধ্যেই এবার আসা যাক এই গোটা পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমীকরণে, যেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। যখনই পৃথিবীতে এমন কোনো বড় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখনই আন্তর্জাতিক মহলে কিছু দেশ মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে অনেকেই দাবি করছেন যে ভারত বা পাকিস্তান হয়তো এই আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। বিশেষ করে পাকিস্তান রীতিমতো গায়ে পড়ে এই সুযোগটা নিতে চাইছে। তারা বিশ্বের দরবারে নিজেদের একটা বড় শান্তির দূত হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হলো, পাকিস্তান যতই লাফিয়ে লাফিয়ে মধ্যস্থতা করতে যাক না কেন, আমেরিকার আসলে এই মুহূর্তে কোনো মধ্যস্থতার প্রয়োজনই নেই। আমাদের একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে এটা দুই দেশের মধ্যে কোনো সাধারণ ভুল বোঝাবুঝি, সীমান্ত বিবাদ বা ইগোর লড়াই নয়, যে কেউ একজন এসে দুজনকে এক টেবিলে বসিয়ে দেবে আর আলোচনা করলেই সব মিটে যাবে। একেবারেই নয়। এটা হলো একটা অত্যন্ত সুপরিকল্পিত গেম প্ল্যান। অনেক বিশ্লেষকের মতে আমেরিকার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা এবং তাদের প্রভাব কমানো। সোজা কথায় বলতে গেলে এটা হলো এই অঞ্চলের নিজেদের কৌশলগত আধিপত্য বজায় রাখার লড়াই। এই লড়াইয়ে আমেরিকা খুব পরিষ্কারভাবে জানে তারা কি চাইছে এবং তাদের চূড়ান্ত লক্ষ্য কী। তাই এখানে পাকিস্তান বা অন্য কোনো দেশের মধ্যস্থতা করার কোনো জায়গাই অবশিষ্ট নেই। এখনো পর্যন্ত এই ধরনের মধ্যস্থতার বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত, কূটনৈতিক অগ্রগতি দেখা যায়নি, কারণ তারাও জানে যে এই লড়াইটা অস্তিত্ব রক্ষার। আর এই পুরো পরিস্থিতিতে ভারত অত্যন্ত বুদ্ধিমানের মতো একটা নীরব এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে। কারণ ভারত জানে যে এই ভূ রাজনৈতিক সমীকরণে অযথা নিজেদের জড়ানোর কোনো মানে হয় না। সবশেষে এটাই বলা যায় যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আগামী দিনগুলো গোটা বিশ্বের জন্যই অত্যন্ত উদ্বেগের। মাটির নিচের বাংকারে থাকা পরমাণু কেন্দ্র থেকে শুরু করে আমেরিকার অভ্যন্তরীণ চরম অর্থনৈতিক সংকট, সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপে কখন যে চূড়ান্ত বিস্ফোরণ ঘটবে তা আগে থেকে কেউ নিশ্চিত করে বলতে পারে না। যে কোনো মুহূর্তে জিওপলিটিক্সের অঙ্ক বদলে যেতে পারে। তবে একটা বিষয় জলের মতো পরিষ্কার, এই লড়াই শুধু সাধারণ কোনো সামরিক শক্তির আস্ফালন নয়, বরং এটা হলো টিকে থাকার, ক্ষমতা দখলের এবং বিশ্বমঞ্চে নিজেদের আধিপত্য বজায় রাখার এক চরম এবং নির্মম খেলা। আমরা এখন শুধু পরিস্থিতির উপর নজর রাখতে পারি এবং আশা করতে পারি যে পৃথিবী যেন নতুন করে কোনো পারমাণবিক ধ্বংসলীলার সাক্ষী না হয়। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই পুরো পরিস্থিতি নিয়ে? ক্ষমতা দখলের এই লড়াইয়ে আগামী দিনে বিশ্ব রাজনীতির সমীকরণ ঠিক কোন দিকে মন নিতে পারে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।